আমার এখানেই প্রশ্ন মোহনবাগান এই মিডফিল্ডারদের ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে কি ভাবছে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা এবং বেশ কিছুদিন পর আপনাদের প্রিয় টক শো কিংবা প্রিয় ফুটবল শো নিয়ে আমরা চলে এসেছি। এবং আজকের টপিক যে শুধুমাত্র বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবল তা নয়, আজকের যে টপিক সেটা ভারতীয় দল বা বাংলা দলের হলেও টুর্নামেন্টটা হচ্ছে এশীয় পর্যায়ে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2। এবং আপনারা জানেন সেই AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-এ খেলছে মোহনবাগান দল এবং প্রথম ম্যাচে তারা ঘরের মাঠে 1 পয়েন্ট পেয়েছে। জেতা ম্যাচ আমরা যেরকম বলেছিলাম, সাইফদা বলেছিল যে জেতা ম্যাচ কিছুটা রক্ষণাত্মক হতে গিয়ে ড্র করা, কিন্তু এবার যে প্রতিপক্ষ সামনে ট্র্যাক্টর SC, আপনারা যারা AFC কম্পিটিশানগুলো ফলো করেন তারা প্রত্যেকেই জানেন ইরানের একটা বড় ক্লাব এবং চ্যাম্পিয়ন্স লিগে রেগুলার খেলে, তারা দুবার রানার্স আপ এই রাউন্ড অফ 16-এও গেছে এবং বড় বড় দলের বিরুদ্ধে খেলা এবং ভালো রেজাল্ট করার অভিজ্ঞতা রয়েছে এই ট্র্যাক্টর SC দলের। এবং 113 কোটি বাজেটের একটি টিম। এবং আপনারা জানেন যে বিদেশি নিয়ে যদি কথা হয়, ভারতীয় ফুটবলে আমরা সবসময় বিদেশির উপর নজর দিই, 6 জন 7 জন 8 জন বিদেশি। সেখানে ইরান দলটাই এমন যে দলটার প্রত্যেকটি প্লেয়ারই কিন্তু আমাদের কাছে একটা বিদেশি খেলোয়াড়ের সমান, এরকমই একটা শক্তিশালী দল। তো সেই দলের শক্তি কোন জায়গায়, সেই দলকে কি আমরা রুখতে বা প্রতি আক্রমণে আঘাত করতে পারবো কি পারবো না, সেই নিয়ে আলোচনা হবে। এবং সাইফদার কাছে আসবো। সাইফদা, সবার আগে এইটা জানতে চাইবো যে ট্র্যাক্টর SC দল, তাদের 4 জন বিদেশি, বাকি সবই ইরানের প্লেয়ার এবং এই মুহূর্তে লিগে 2 নম্বরে পজিশনে আছে, গতবার 4-এ শেষ করেছে। ইন্ডিয়ার যে মোহনবাগান খেলবে, ফ্র্যাঙ্কলি বলো তুমি কতটা আশা দেখছো? তুমি তাজিকিস্তানের দলকে আমাদের থেকে ভালো বলে দিলে, মানে মোহনবাগানের থেকে। না, আগের ম্যাচটার কথা বলছি, রাফসান। না, রাফসানকে তো মোহনবাগান দল বেশি। রাফসান তাজিকিস্তান তো। তাজিকিস্তানের র্যাঙ্কিং কত? ফিফা র্যাঙ্কিং 103, লেটেস্ট বোধহয় 103-4 এরকম কিছু হবে। খেলাটা বিদেশিদের ভার্সেস বিদেশিদের না, সেই ন্যাশনাল লেভেলের তুলনা হয়। ইন্ডিয়ান টিম যদি তাজিকিস্তানের বিরুদ্ধে নামে, জিতবে? গ্যারান্টি আছে? জিতে যেতে পারে কালে ভদ্রে, হারার চান্স বেশি, কপাল ভালো থাকলে ড্র হবে। আর যেদিন জিতবো সেদিন আমরা পরের দিন বীরত্বের কাহিনী লিখবো সাংবাদিকরা, যে আমরা স্বপ্ন দেখছি বোধহয় কিছু একটা ঘটছে ভারতীয় ফুটবলে। তাজিকিস্তানের সঙ্গে এটা হয় আমাদের এখন, কারণ এটা সেন্ট্রাল এশিয়ার দল, তাদের হাইট, উচ্চতা, গতি বেশি। রাফসানের সঙ্গে আমরা তাও বলছিলাম যে ডমিনেট করে, যথেষ্ট ডমিনেটিং ফুটবল খেলেছে, জেতার চান্স ছিল, রক্ষণাত্মক না হলে গোল খেয়ে যেতে পারত। তো সহজ না, টিমটা মালদ্বীপের না, টিমটা নেপালের না, টিমটা তাজিকিস্তানের। তুমি যদি এই গ্রুপে দেখো, সুতরাং আমি ওইটা বলতে চাইছি যে র্যাঙ্কিং এর উপরে ভিত্তি করে তোমার টিমের তো 6 জন প্লেয়ার তো দেশীয় খেলবে, 6 জন বা 5 জন বিদেশিদের অপশন আছে। সেই অপশন মোহনবাগান পুরোপুরি এখনো ইউটিলাইজ করতে পারেনি। AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-এ করতে পারেনি, আমি সেটাকে ব্যর্থতাই বলবো, কারণ একটা অনেক সময় পেয়েছিল। আর শুধুমাত্র তো ISL এর ভাবনা থেকে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের কোনো টিম এখনো পর্যন্ত বেরোতে পারেনি। একমাত্র সামগ্রিকভাবে বেরিয়েছিল যে এটা কখনো লক্ষ্য হতে পারে না, এর বাইরে একটা অনেক বড় ফুটবল জগৎ রয়েছে, সেটা হচ্ছে সুভাষ ভৌমিকের ইস্ট বেঙ্গল 2004-5 সাল। তারপর আমি কোনো দলকে বলবো না যে হ্যাঁ হয়তো AFC কাপ ফাইনাল খেলেছে বেঙ্গালোর বা সেমিফাইনাল খেলেছে ইস্ট বেঙ্গল, তো খেলেছে ডেম্পো খেলেছে, কিন্তু প্রথম ভাবাটা দেখো, তেনজিং নোরগে প্রথম এভারেস্টে গেছিল। এভারেস্টে এখন অনেকে অত হানিমুন করতে যান, মানে এত সহজ হয়ে গেছে, আমি ভাষাটা বলতে সহজ হয়ে গেছে ব্যাপারটা।
কিন্তু মানুষ না তেনজিং নোরগে এবং নীলারিকেই মনে রাখে, না প্রথম যে পথটা তৈরি করে না সেটাই মনে থাকে। আমি সেই কারণে বলছি ওইটা সুভাষমিকের ওই কোয়ার্টার ফাইনাল খেলেছিল যদিও, কিন্তু সেটা একটা ব্যাপার। কিন্তু তারপরে একটা হিউজ জাম্প আর হয়নি ভারতবর্ষের ফুটবলে। অলরেডি আমরা 20 বছর অতিক্রম করে ফেলেছি সেই সুভাষদার গোল্ডেন টাইমের পর। আমি এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সবটাই আমার, সবটাই আমাদের, সবটাই আমার, আমি মনে করি তাই। যখন এফসি গোয়া খেলতে গেছিল চ্যাম্পিয়ন্স লিগ, আমি সেভাবেই দেখেছি এটা আমার। মুম্বাই সিটি এফসি যখন খেলেছে আমার, কেন ভারতের প্রতিনিধিত্ব। এবং এবারে তুমি যদি দেখো ইরানের কথা যদি দেখো, ইরানের ট্র্যাক্টর এসসি যে দলটি, খাতায় কলমে এই গ্রুপের বেস্ট দল। ইরান যে প্রো লিগ চলছে সেই প্রো লিগে তারা এই মুহূর্তে টপে রয়েছে, সেকেন্ডে রয়েছে। 5 ম্যাচে 10 পয়েন্ট তাদের ঝুলিতে। তারা 3টি ম্যাচ জিতেছে, 1টি ড্র করেছে, 1টি হেরেছে। এবং আগামী 27 তারিখ মানে কাল বাদে পরশু দিন তাদের গ্রুপের যে টপ দল, সেই টপ দলের সঙ্গে তাদের মুখোমুখি সাক্ষাৎ রয়েছে স্পেহানের সঙ্গে। স্পেহান হচ্ছে ওদের প্রো লিগের টপ টিম এই মুহূর্তে। 5টা দলের মধ্যে এই 5টা ম্যাচ পর। সুতরাং এই দলটিকে তুমি কিভাবে দেখবে? তুমি কয়েকটি জিনিস এখানে বলেছো। 113 কোটি টাকার স্কোয়াড ভ্যালু। স্কোয়াড ভ্যালু মানে তার মার্কেট ভ্যালুর উপরে হয়। এবারে একটা টিমে যখন আসে অনেক রকম হিসেব থাকে, হিডেন মানি থাকে, এবং সব কিছু মিলে হয়তো সেটা না হলে মোহনবাগানের থেকে কিন্তু অনেকটা বেশি, 30-40 কোটি টাকার, 40-50 কোটি টাকার উপরে তো বটেই, 40 কোটি টাকার উপরে তো বটেই। মোহনবাগান সম্পর্কে যা শুনি বা জানি আমরা, 70 কোটি, 65, 70, 72 এরকম কিছু একটা দাঁড়াবে। স্কোয়াড ভ্যালু ভেরি ইম্পর্টেন্ট। স্কোয়াড ভ্যালুর উপর ভিত্তি করে একটা দলের ওজন কিছুটা তো বোঝা যায়। এবং এই দলটার গড় বয়স হচ্ছে 26 বছর 3 মাস। রিকার্ডো অ্যালভেজ বলে একজন প্লেয়ার, যে পর্তুগালের নাম্বার 10 পরে খেলেন, সচরাচর সেন্ট্রাল মিডফিল্ড খেলেন। আগের দিন একটু উইং ভিত্তিক আক্রমণে গেছেন, রাইট উইং খেলেছেন। এই প্লেয়ারটিকে আলাদা করে মাথায় তো রাখতেই হবে, দলের 11 জন প্লেয়ারকেই মাথায় রাখতে হবে। তবে এই প্লেয়ারটা যেটা বলছো না, 14.5 কোটি টাকার প্লেয়ার, 14.5 কোটি টাকার মার্কেট ভ্যালু প্লেয়ার। এদের ডিফেন্সে 2 জন প্লেয়ার আছে, তোমার ন্যাশনাল টিমের 5 জন প্লেয়ার আছে এই টিমে। মানে ইরানের ন্যাশনাল টিমের 5 জন প্লেয়ার। তুমি টপ 16 ওয়ার্ল্ড কাপ বলেছো, তুমি শেষ 16 ওঠার কথা তুমি বলছিলে। 5 জন ন্যাশনাল টিম স্কোয়াডের প্লেয়ার রয়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে একজন আরিফ আগাসি, সেন্টার ব্যাক। আরিফ খেলামি, তিনিও সেন্টার ব্যাক। আমি সেন্টার ব্যাকের কথা কেন বলছি, তোমাকে তো গোল করতে হবে। এবং আরিফ খেলামির বয়স একটু কম, এবং সে কিন্তু প্রচন্ড গতিশীল একজন সেন্টার ব্যাক। তিনি নিজেদের ডিফেন্সিভ থার্ডে এসে, আমি আগের ম্যাচটা দেখলাম 6 দিন আগে, যে ম্যাচটা ছিল ওয়াকরার সঙ্গে, যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটি কাতারের দল ওদের মাটিতে গিয়ে হাফ টাইমে 3 গোল দেওয়ার পরে বলেছিল দরকার নেই, আর খেলাটা ছেড়ে দিয়েছিল। কিন্তু খেলাটা ফার্স্ট হাফটা যদি তুমি দেখো, তুমি বুঝতে পারবে, ইউটিউবেই আছে, এফসি হাবেই আছে, দেখে নিতে পারেন। আমার যেটা মনে হয়েছে, এদের অ্যাটাকটা শুরু হচ্ছে ডিফেন্স লাইন থেকে, এবং সেটা কিন্তু খুব কুইক ট্রানজিশন। এত কুইক ট্রানজিশন, তুমি খেলাটাকে কন্ট্রোল করার কথা যদি ভাবো, যে রেগুলেটর দিয়ে কন্ট্রোল করব, আমার মনে হয় মোহনবাগানের হাতে এখনো সেই মেটেরিয়াল আসেনি। নেই, আছে মেটেরিয়াল, সেটা আমি আমার মনে যতটুকু ধারণা হয়েছে বলবো। আর ম্যাচের কাছাকাছি 2 তারিখে ম্যাচ আসলে তখন নিশ্চয়ই আরো বেশি আলোচনা হবে, আমার বিশ্লেষকরাও থাকবে। আর একটা জিনিস মনে হয়েছে, এদের ডিফেন্সিভ অর্গানাইজেশন এত কুইক, তারা তাদের শেপে চলে আসে, যে শেপটাকে ভাঙা খুব কঠিন আছে। আমাদের হাতে, আমি আবার বলছি, মোহনবাগান আমাদের হাতে কি সেই মেটেরিয়াল আছে, যে মেটেরিয়াল দিয়ে
আমাদের এই ডিফেন্স, অপোনেন্টের এই ডিফেন্স লাইনকে আমরা ভাঙতে পারবো, উইং দিয়ে হোক, মাঝখান দিয়ে হোক। মাঝখানটা খুব সলিড, খুবই সলিড, মাঝখানটা খুবই সলিড। আকাশি তো একটা অসাধারণ প্লেয়ার, আমরা ইরানের খেলা দেখেছি, যখন তাকে চোখে পড়েছে আমরা সেভাবে নোটিস করিনি। দীর্ঘদিনের একজন প্লেয়ার। আর জেমি ম্যাকলারেন, আমার তাবৎ জিনিসটার মধ্যে মনে হচ্ছে জেমি ম্যাকলারেন তোমার এই প্ল্যানিংয়ে মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে, কেননা তার যে গতি এবং এএফসি পর্যায়ে, এশিয়ান পর্যায়ে তার যে অভিজ্ঞতা, সেটাকে যদি তুমি পুরোপুরি কাজে লাগাতে পারো এবং খেলাটা জেমি ম্যাকলারেনের জন্য যদি তৈরি করতে পারো, আমার মনে হচ্ছে তাহলে কিছু করা যেতে পারে। নয়তো কিন্তু আশা হতো, আমি এক্ষুনি হতে বলবো না, বাট এই টিমটা কিন্তু গ্রুপের সেরা দল অবশ্যই, এবং প্রচন্ড গতিশীল, প্রচন্ড ফাস্ট। এদের উইঙ্গাররা অসাধারণ, অসাধারণ। এরা হচ্ছে 4-2-3-1 খেলার চেষ্টা করেন, 5 জন মিডফিল্ডার রেখে খেলাটা সাজান। সবার আগে 4-2-3-1 এই যুক্তিটা কি জানো? সেটা হচ্ছে 4 জন ডিফেন্ডারের সামনে যখন 2 জন সিডিএম থাকে, ডিফেন্সিভ অর্গানাইজেশনটা আগে ঠিক রাখে, এবং সেই টিম ডিফেন্সিভ অর্গানাইজেশন ঠিক রাখার পরেও 3 গোল করে, যাদের কুইক ট্রানজিশন থাকে, অ্যাটাকিং ট্রানজিশন খুব ফাস্ট, এবং অপোনেন্টের বক্সে কিন্তু 4 জন 5 জন প্লেয়ার কিন্তু জায়গা করে নেওয়ার খুব দ্রুত জায়গা করে নেয়। এবং যখন অপোনেন্টের সঙ্গে 3:5 থাকবে, আমাদের মানে যখন এই ট্রাক্টরে যখন 3 জন থাকবে, সেই দেখবে ফার্স্ট 3 জন, প্রথম 3 জন কিন্তু প্রচন্ড কুইক। তোমার এত তাদের ভেতরে মানে সাফেল করে জায়গা নিচ্ছে, তোমার মনে হবে যেন এক একজন প্লেয়ার 2 জনের খেলা খেলছে। এইটা কিন্তু আমার এদের খেলার হাফ টাইম আমার পুরোটা মনে হয়েছে, সেকেন্ড হাফ একটু জড়ানো ছিল। আমার মনে হয়েছে যে এই টিমটার বিরুদ্ধে কিন্তু অনেক অঙ্ক কষে নামতে হবে, এটুকুই বলার। একদমই সাইবদা। তবে মানে যদি আমরা ওয়াকরা ম্যাচটা, যে ম্যাচটা নিয়ে তুমি এত আলোচনা করলে, ওয়াকরা ম্যাচের আরও কয়েকটা জিনিস আমার বেশ চোখে পড়লো। একটা যেটা হচ্ছে যে তোমার ডিফেন্সিভ লাইনের উপরে যেটা বললে না, সিডিএম, খেলাটা কিন্তু ওরাই কন্ট্রোল করে, ওখান থেকে কন্ট্রোল হচ্ছে, আর একদম বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড খেলা, আর এবং সেটা কুইক, সেটা খুবই কুইক। আর এইখানেই কিন্তু প্রশ্নটা, এবং এটাকে আমি বলা যেতে পারে আমি কিছুটা ক্লপের কুইক কাউন্টার প্রেসিং আর কি, ক্লপের কিছুটা কুইক কাউন্টার প্রেসিং, এটাই বলে যে প্রেসিং এর কথা, কুইক কাউন্টার প্রেসিং, কাউন্টার অ্যাটাক নয় কিন্তু, কারণ কাউন্টার অ্যাটাক 2 জন যাবে, কাউন্টার প্রেসিং এ 5 জন যাবে। মানে যখন প্রেস করবে তখন কোথা থেকে যে প্লেয়ার চলে আসছে এবং ওভারলোডিং হয়ে যাচ্ছে অপোনেন্টের অ্যাটাকিং থার্ডে, এইটাই কিন্তু প্রেসিং, ঠিক আছে? কুইক কাউন্টার অ্যাটাক মানে কি? কাউন্টার অ্যাটাক মানে 2 জন যাচ্ছে একটা বাই চান্স, আর কাউন্টার প্রেসিং এর মধ্যে বাই চান্সের কোনো ব্যাপার নেই, এটা একটা প্রপার ভাবনা আছে। এবং সেই প্রথমে 2 জন, তারপরে 3 জন, তারপরে কোত্থেকে 4-5 চলে এলো, আবার কখনো মাঝখান থেকে 6 নম্বর প্লেয়ার চলে এলো, দেখা যায় ওভারলোডিং, সংখ্যাধিক্য বেশি হয়ে যাচ্ছে। আমি এইটাই অবাক হয়ে যাচ্ছি যে এশিয়ার একটা টিম কিন্তু এই পর্যায়ের ফুটবলটা খেলছে এখানে, এবং যে ফুটবল খেলার জন্য, দেখো ইরানিদের তো সবসময় ফিজিক্যালি ওরা অনেক স্ট্রং, এবং তার সঙ্গে যে বিদেশিরা ইনক্লুডেড হয়েছে তারা রিয়েলি আউটস্ট্যান্ডিং এবং এক্সক্লুসিভ। এই জায়গাতে কিন্তু মোহনবাগানকে কিন্তু খুব স্পেশাল চিন্তা করতে হবে, অন্ততপক্ষে তাদের মাঠে গিয়ে। এটা ইজ নট আ ইজি গেম, অবশ্যই, কারণ ওয়াকরাও কিন্তু যে খুব সহজ প্রতিপক্ষ এরকম নয়, ওয়াকরাও যথেষ্ট শক্তিশালী, বিশ্বকাপ খেলে, কাতারের ফুটবল স্ট্রাকচার অনেক ভালো, তাদের ঘরের মাঠে গিয়ে। আমি কাতারকে বলবো না, আমি একটা জিনিস বলি, শোনো, কাতার কিন্তু ইন্ডিয়ার থেকে খুব বেশি এগিয়ে নয়, অবশ্যই, কিন্তু এই ক্লাবটার কথা বলছি, ক্লাব ফুটবল লেভেলে ওয়াকরা যথেষ্ট স্বনামধন্য একটা দল। অবশ্যই তাদের ঘরের মাঠে গিয়ে প্রথম হাফে যে প্রেসিং করে, কারণ গোলটা তুমি যদি দেখো, সেখানেও কিন্তু এই যেটা বলছো যে এই যে কাউন্টার প্রেসিং, সেখান থেকে কিন্তু বল রিকভার করে গোল করা, এবং যেরকম প্লেসিং করেছে ফুটবলাররা, সেটা সত্যি স্কিলের দাম দিতে হবে, তাদের ফিটনেসের দাম দিতে হবে, ফিজিক্যালিটির দাম দিতে হবে। আর ফিটনেসের কথা উঠলে, যে ফিটনেস নিয়ে বারবার আমাদের মোহনবাগান দলের প্রশ্ন উঠছে যে এই ফুটবলারটি এখনও ফিট নয় কেন, ওই ফুটবলারটি এত দেরিতে কেন জয়েন করলো প্র্যাকটিসে বা প্রি সিজনে। তো সেক্ষেত্রে এখনও হাতে কিছুদিন সময় আছে, মাঝখানে একটাই ম্যাচ ISL-এর, এবং তারপরেই কিন্তু চলে যাবে ইরানে খেলতে মোহনবাগান দল। এইটা যাওয়া নিয়ে কিছু প্রবলেম এখানে রয়েছে, কারণ এপ্রিল মাসের যে বিজ্ঞপ্তি আমাদের বিদেশ দপ্তর মানে তারা যেটা করেছিল, সেখানে দেখা যাচ্ছে কি ইসরায়েল আর ইরানের
অভিবাসনের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ অবশ্যই আছে এবং সেটা নিজের রিস্ক। পরবর্তীকালে কিছুটা হয়তো শিথিল হয়েছে। বিদেশিদের ক্ষেত্রে একটু সমস্যা আছে, কারণ তারা ইরানের ভিসা পেলে ইউরোপের বেশ কিছু দেশে তাদের এন্ট্রির ক্ষেত্রে অনেক প্রশ্ন জিজ্ঞাসা এই সমস্তগুলো রয়েছে। এই প্রবলেম নিয়েই ইরানে যাওয়া আর কি, যে সেগুলো আপনারা পরে জেনে যাবেন, হয়তো আজকেই আপডেট করবো, সেটা নিয়ে শো নয়, আমাদের শোর বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, মোহনবাগানের ডিফেন্স এটা কি রুখতে পারবে? এটা তুমি বলো, তুমিও তো ম্যাচটা দেখলে, আমি বলবো, তুমিও বলো। মোহনবাগানে এত কিছুর পরে কিন্তু ডিফেন্স নিয়ে কিন্তু সবসময় একটা চিন্তা থাকছে, দীপেন্দু বিশ্বাস একটা আউটস্ট্যান্ডিং একটা পারফর্মার আবিষ্কৃত হয়েছে, গত বছরই আবিষ্কৃত হয়েছে, এবারে আরো বেশি প্রতিভাত হচ্ছে। গতবারে যখন আনোয়ার থাকতো না, আনোয়ার যখন চোট পেলেন খেললো, সব ঠিক আছে, কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশন তো কোনো একার সম্পদ নয়। এই জায়গাটা তোমার কি মনে হচ্ছে? দেখো, এই জায়গাটা নিয়ে যদি বলতে হয়, অবশ্যই প্রথমে দরকার অ্যালবার্তো রড্রিগেজকে ফিট থাকা। উনি যদি না থাকেন, মোহনবাগান যদি পরের ম্যাচে আইএসএলেও যদি একটা ক্লিন শিটও রেখে দেয়, আমি বলবো মোহনবাগানের ডিফেন্স অন্তত এই ট্র্যাক্টর এসির অ্যাটাক আটকানোর জন্য ক্যাপেবল না। অ্যালবার্তো লাগবেই, এবং তার সাথে যিনি এসেছেন নুনো রেই, আমি জানি না তাকে রেজিস্টার করে খেলাতে পারবেন কিনা, এবং তিনি এইটুকু টাইমের মধ্যে কতটা দলের সাথে মানিয়ে নিতে পারবেন। তিনি প্র্যাকটিসে নেমেছেন, কাল থেকেই বল পায়ে প্র্যাকটিস করছেন, এটা একটা গুড সাইন। দেখুন, আমরা কিন্তু মানে এরকম আলোচনা করতে বসেছি, মানে এই নয় যে আমরা আমাদের দলকে নিয়ে শুধু নেগেটিভ বলে, এরকম নয়। যেটা ফ্যাক্ট সেটা বলতে হবে। তবে দুটো জিনিস আমি বলতে চাই সাইডে, অবশ্যই তোমার কাছে আমি বিস্তারিত জানবো, কিন্তু আমার যে পার্সোনাল একটা এই ম্যাচটা দেখে, ট্র্যাক্টর আর ওয়াকরাম ম্যাচটা দেখে যেটা মনে হলো, যে এমন নয় যে ট্র্যাক্টরের এগেনস্টে অ্যাটাক করা যাবে না, আর এমন নয় যে ট্র্যাক্টরকে আটকানো যাবে না, কিন্তু ট্র্যাক্টরের যেহেতু দুটো উইং প্রচণ্ড শক্তিশালী এবং ফাস্ট, সেখানে সুভাশিস বসু বা আশিস রাই রিসেন্ট টাইমে ফর্ম ভালো, তার ডিফেন্সিভ ক্যাপাবিলিটিও ভালো, মাঝে মধ্যে ভুল করে ফেলেন। আশিস রাই তাও আমি কনসিডার করলেও, সুভাশিস বোস লাস্ট ম্যাচ ভালো গেম দিয়েছেন, কিন্তু যেহেতু তার এজটাও একটা ফ্যাক্টর, কারণ তিনি ওভারল্যাপে উঠলে আমরা দেখতে পাচ্ছি 31-32 পৃথিবী জুড়ে অনেক প্লেয়ার খেলেন, ভালো খেলেন। আমি সুভাশিস আগে ভালো খেলেছেন, তেমন কোনো বড় চোট পায়নি। দেখো, আমার গায়ে লাগে, আমার সাউথের ছেলে, আমি ওনার এগেনস্টে আমি নেগেটিভ কথা বলছি না, কিন্তু তোমার এটাও কনসিডার করতে হবে যে ইন্ডিয়ান আইএসএল এর যে উইং ধরে যে অ্যাটাকটা আসে, তার থেকে অনেক বেশি ফাস্ট। হ্যাঁ, একদম এটা তুমি ঠিক বলেছো। আমি তোমাকে একটা জিনিস বলি, এটা প্রশ্নটা তুমি সমীচীনই করেছো, মানে কোনো ভুল প্রশ্ন নয়। আমার এখানে একটা জিনিস মনে হয়েছে, আমাদের ভারতবর্ষের কোনো উইঙ্গারদের মানে ফুল ব্যাকদের তথাকথিত এশিয়া পর্যায়ের খুব ভালো উইং ভিত্তিক অ্যাটাককে রোখার ক্ষমতা আমাদের নেই। এবং এটা একটা অর্গানাইজেশন। আমি কি বলছি শোনো, আবার বলছি, শুধু সুভাশিস বা আমাদের ফুটবল চর্চাটা না খুব ভুল। সাইবদা, তুমি কোথাকার কি এসে গেছো, ব্যাপারটা ওটা না। আমি খুব সিম্পল বলছি, দেখো, আমি খুব সিম্পলি ভাবি ফুটবলটা। একজন লেফট ব্যাক, লেফট উইঙ্গার, ধরো লিস্টন আর সুভাশিস, ডান দিকে ধরো আশিস রাই আর মানবি। এই দুজনের কম্বিনেশনের উপর নির্ভর করবে তোমার উইং দিয়ে অপোনেন্ট আক্রমণ করতে পারবে কিনা। তুমি যদি লেফটটা ধরো, আমি লেফট ধরছি, আমি ওটা বাদ দিচ্ছি, সুভাশিস আর লিস্টন, তারা ইন্টারসেপ্ট করবে কতটা, জায়গা অদল বদল করবে কতটা। যদি এ মাঝখান থেকে ওঠে, তাহলে এ কি ফ্ল্যাঙ্ক ধরে নামবে, এবং দুজনে মিলে যখন ক্লোজ ডাউন করবে, এই দায়টা দুজনের। সুভাশিস পারলো না, কারণ একার পক্ষে সম্ভব না, এটা কম্বিনেশন। এবং তার সঙ্গে তোমার সেন্টার ব্যাকের 2 নম্বর প্লেয়ারটি, মানে যে বাঁ দিকের প্লেয়ারটি, সে ওখানে ট্রায়াঙ্গেল শেপে তোমার অপোনেন্টকে ইন্টারসেপ্ট করতে পারলো। কিন্তু এই শেপটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তো এই বলটা রিলিজ করবে, সেই রিলিজ করার জায়গাটাতে কেউ থাকছে কিনা, উল্টো দিকের প্লেয়াররা, এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে পাউলো মালদিনি কিন্তু খুব গতিশীল সেন্টার ব্যাকও ছিলেন না, দীর্ঘ সময় ফুল ব্যাক খেলেছেন, খুব গতিশীল ছিলেন না। মানে রোবার্তো কার্লোস কাফু তো ছিলেনই না, ফিলিপ লাম তো ছিলেনই না, যথেষ্ট গতিশীল না, স্লো।
কিন্তু যে রিদিমে দৌড়তেন, সেই রিদিমটা তো আমি হেল অ্যান্ড ইভেন ডিফারেন্স। কেন একজন লেফট ব্যাক হিসেবে আমি সুভাশিস আর মালদিনির তুলনা করছি, এটা মানে এটা কোনো মানে হয় না। কিন্তু কথা হচ্ছে, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি যে স্পিড সবসময় এই ক্ষেত্রে সবসময় ঠিক না। অ্যান্টিসিপেট খুব কম স্পেসে বড় অপোনেন্ট ধরো দৌড়ে আসছে, তুমি খুব ছোট স্পেসে সেই জায়গাটায় সামনে চলে আসতে পারো। আর ডিফেন্সের প্রথম কথা তোমায় বলছি, শোনো, ডিফেন্সের প্রথম কথা, ধরো অপোনেন্ট যখন আছে তার পায়ে বল, তুই ফার্স্ট চার্জ করবে না, প্রথমে চার্জ করবে না। যদি প্রথমে চার্জ করো মানে তুমি গোল খেতে চাইছো, তুমি নবিশ। ডান পা বাপা করছে, সে যে পাতে একটা পা থেকে আরেকটা পায়ে যাওয়ার মাঝখানে বলটা নিয়ে, বা বলটা যখন সেটাকে নিয়ে কিছু স্কিমিং করার কথা ভাবছে, তোমার তখনই ক্লিয়ার করতে হবে। এবং সেই কারণে তোমার পেছনে আসতে হবে, মানে আসতে দিতে হবে। এর জন্য আমার মনে হয় যে গতিটা ম্যাটার করে না, কনফিডেন্স ম্যাটার। আমাকে শেষ করতে দাও, কনফিডেন্স ম্যাটার করে। শুভাশিসের কনফিডেন্স কতটা আছে? আমার কথা হচ্ছে, প্রিভিয়াস টাইমে শুভাশিসের যে কনফিডেন্স আমরা দেখেছি, সেটা এবছরের শুরু থেকে আমরা খুব একটা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তুমি যদি আগের দিনের ম্যাচটা দেখো, আমি জানি না ম্যাচকে আগের দিনের ম্যাচটা কি ফুল পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, অ্যাপে পাওয়া যাবে। তুমি যদি দেখো, গোলটা নিয়ে বিতর্ক আছে, শুভাশিস নিজেও বলেছে রেফারির দোষ, সেটা নিয়ে কথা না, গোলটা নাও হতে পারত, গোলটা না দিলে কেউ কিছু বলতোও না। এবং ওই গোলটা করার জন্য শুভাশিসকে যদি ইয়েলো কার্ড দেখাতো, তাহলে কিছু বলার ছিল না, আমি সেটা আলোচনার বিষয় না। কিন্তু শুভাশিস ওই গোলটা পেয়ে যাওয়ার পর শুভাশিস একরকম, গোলটা পাওয়ার আগে শুভাশিস একরকম। ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজটা দেখবে, একটা কাঁধ ঝোঁকা, বারবার চেষ্টা করছি হচ্ছে না, কিছু করতে চাইছি হচ্ছে না, বা মাঝে মাঝে হচ্ছে, শুভাশিস সুলভ হচ্ছে মাঝে মাঝে, কিন্তু পুরোপুরি হচ্ছে না। গোলটা পাওয়ার পরে শুভাশিস তুমি দেখো ওই ম্যাচে, ও তখন নিয়ন্ত্রণ করছে, ও তখন দীপেন্দুকে চার্জ করছে, লিস্টনকে চার্জ করছে। এই যে ওর ভেতরে আবার শুভাশিসের শরীর থেকে বেরিয়ে গেছিল, শুভাশিসের মনটা শুভাশিসের শরীর থেকে বেরিয়ে গেছিল, সেই মনটাকে আবার সে ভেতরে, এই কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। কিন্তু এই কনফিডেন্স ইন্ডিয়ান ফুটবলের এই কনফিডেন্স ইরানের উইং তুমি, আমি শুভাশিসের কথা এই জন্যই আমি এটুকু বলতে চাইলাম। আমি শুভাশিসের কথা এই জন্য বলতে চাইলাম, তার কারণ হচ্ছে শুভাশিসের পারফরমেন্স কোন জায়গায় নির্ভর করবে সেটা অলরেডি তুমি বলে দিয়েছো। আমি শুধু লিঙ্ক করে দিচ্ছি তোমাকে, যে তুমি যে বললে না যে শুভাশিস লিস্টন, আর শুভাশিস লিস্টনের লিঙ্ক আপ হওয়ার পর বলটাকে ধরবে, আর শুভাশিস আর লিস্টন যখন চার্জ করছে সেন্টার ব্যাকের উল্টো দিকে মনবীর আর এও তাই, লেফট সেন্টার ব্যাক অর্থাৎ দীপেন্দু, যদি খেলে দীপেন্দু, সেক্ষেত্রে কতটা কভার করছে। আমি এই শুভাশিসের কথা কেন টানলাম, তুমি যদি আগের ম্যাচের সাথে তার আগের ম্যাচের তুলনা করো, যেদিনকার লিস্টন খেলেনি, সেদিনকার কিন্তু শুভাশিসকে আমরা দেখেছি একদম অফ কালার, উপরে গেলে নামতে পারছেন না, নিচে থাকলে। সেদিন যত সম্ভব সাহাল আব্দুল সামাদ, কখনো সামাদকে উইঙ্গার করা হয়েছিল, সাহাদ আব্দুল সামাদের মধ্যে কখনো ওইটা সম্ভব না, ফ্ল্যাঙ্ক বরাবর খেলাটা সম্ভব না, কারণ সে সবসময় মাঝখানে থাকার চেষ্টা করবে, বল ধরে ভেতরে চলে যাবে। হ্যাঁ, শুভাশিসকে অসহায়ই লেগেছে। এইটাই আমি বলতে চাইছি, কোচের এখানে টিম বানানোটা কিন্তু অনেক, মানে বানানোর উপর অনেকটা ডিপেন্ড করছে, ডিফেন্স লাইন কতটা ওয়ার্ক করবে। যদি লিস্টন শুভাশিস খেলে, লিস্টন আমরা আগের ম্যাচেও দেখেছি। তোমাকে আরেকটা জিনিস বলছি, হ্যাঁ, লিস্টনের থেকে আশিক কুন্ডিয়ানের ডিফেন্সিভ কোয়ালিটি বেটার, কিন্তু আশিক তো খেলছে, আশিক নেই। তুমি দেখবে আশিক যদি ফেরে, তাহলে কিন্তু শুভাশিসের কনফিডেন্স লেভেল আরেকটু বেটার দেখতে পাবে। কিন্তু এই ম্যাচে সম্ভব না, মানে এই ম্যাচে সম্ভব না। কার দায়িত্ব? গোলকিপার, দুজন সেন্টার ব্যাক, দুজন ফুল ব্যাক, শেষ। সিডিএম কি করতে আছে, মিডফিল্ডাররা কি করতে আছে? তারা যখন গোল করতে যেতে পারছে, দীপেন্দু বিশ্বাস যখন গোল করতে যেতে পারছে, শুভাশিস যখন গোল করতে যেতে পারছে, আমি বলছি না মানে ফ্রন্ট ফরওয়ার্ড নাম্বার 9 নাম্বার 10 এসে ডিফেন্স সামলাবে না, তারা প্রাইমারি ডিফেন্সটা সামলাবে, মাঝ মাঠে ব্লক করবে, মিডল থার্ডে
করবে, কিন্তু কথা হচ্ছে সিডিএমদের কিন্তু খুব দ্রুত নামতে হবে। তুমি দেখবে মোহনবাগানের সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেদের ডি বক্সের মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, ফলে ওখানে পাস খেলার খুব স্কোপ পেয়ে যাচ্ছে অপোনেন্ট। একদমই তাই। এখানে এক্ষেত্রে তোমার সমস্যাটা যেটা অর্গানাইজেশনের মেন সমস্যাটা হয়ে যাচ্ছে, আমি আলটেড কাউকে দোষ দিতে চাইছি না, কিন্তু সমস্যাটা এখনো পর্যন্ত হচ্ছে তোমার মিডফিল্ডার থেকে তুমি ট্রানজিট করাতে পারছো না, ডিফেন্সিভ ট্রানজিশনে তুমি কুইক নামাতে পারছো না তোমার প্লেয়ারদের, এবং তাদের মধ্যে ওই মেন্টাল সেট আপটা নেই। ডুরান্ড কাপের ফাইনালে যে ফুটবলটা খেলেছিল অনিরুদ্ধ থাপা, সেটা আইএসএল এ এখনো পর্যন্ত দেখা যায়নি, এবং একটি এএফসি ম্যাচেও সেই খেলাটা দেখা যায়নি। এবং আপুইয়ার মধ্যে তো কোনো ডিফেন্সিভ কোয়ালিটিই নেই, দেখে তাই মনে হচ্ছে আর কি। এই দুজনের মধ্যে কিন্তু কোনো একজনের, আমি সেদিনই আলোচনা করছিলাম আমাদের অভিজিৎ দার সঙ্গে বসে, অভিজিৎ দা এই দুজনের মধ্যে একজন যদি দীপক টাংরি হতো আমার মনে হয় বেটার হতো ডিফেন্সিভ অর্গানাইজেশনটা। তুমি সায়েন্টিফিক্যালি এটা আরো বলা যেত যে নুনো রেইসকে নিয়ে এসছে প্রপার সেন্টার ব্যাক, দরকার ছিল একজন প্রপার বিদেশি সিডিএম। এখন নুনো রেইস কিন্তু মাঝে মাঝে খেলে দেন সিডিএম তিনি, কিন্তু প্রপারটা মধ্যে ফারাক আছে। আমার এখানেই প্রশ্ন মোহনবাগান এই মিডফিল্ডারদের ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে কি ভাবছে? আইএসএল, এএফসি কত গোল খাবে না, সব দাঁড়িয়ে আছে এই ভাবনাটার উপর। একদমই তাই। আমার মনে হয় এরপর আলোচনা হবে, তবে আরো কিছুদিন যাক, নতুন খেলোয়াড় নুনো এসছেন, তাকে কিছুটা সময় দেওয়া হোক, প্রস্তুতি। গোল করে দেবে বলছে, গোল স্কোপ আছে সব, মানে কোয়ালিটি আছে। আমি এটাই বলছিলাম, কিন্তু তখন তোমার যেটা অ্যাটাকিং থাকে যথেষ্ট কোয়ালিটি আছে ভাই। আর তুমি যদি ম্যাচটা দেখো ভালো করে, ওয়াকরার সাথে যে ম্যাচটা, ওয়াকরা কিন্তু অনেক সুযোগ পেয়েছে, তারা নিজেরা মিস করেছে। আমার মনে হয় জেমি ম্যাকলারেন ওই সুযোগ পেলে গোল করে দেবে। আর কামিংসও স্কোরিং জ্ঞান আছে একদম, এটা নিয়ে তো কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আর সাথে মুনমান সমর্থকদের মাঠের নতুন রাজা দিমিত্রি এখনো ফর্মে নেই, এটাও কিন্তু একটা বড় কারণ বলা যেতে পারে। এখন নতুন রাজা বলো না, পুরনো রাজা। নতুন কি জেমি হতে চলেছে? অবশ্যই জেমি। যাই হোক, শিকারি বিড়ালে মুখ দেখলে চেনা যায়। 20 মিনিট মাঠে ছিল, বোঝা গেছে কি জিনিস। যে প্লেয়ার শর্ট পায়ে খুব গতিতে দৌড়তে পারে, তার বল নিয়ে ভেরিয়েশন অনেক বেশি হয়। মাঠের যে কোনো জায়গায় সে কিন্তু শাটল স্পিড থেকে শুরু করে যে কোনো জায়গায় সে কিন্তু যেতে পারে, দেখতে পারে। আমি শুরু করেছিলাম একটা জিনিস দিয়ে, অ্যাটাকিং ভাবনাটা জেমির খেলার প্রসেসের উপরে ভাবলে আমার মনে হয় মোহনবাগানের বেটার হবে। একদমই তাই। আর এই কারণেই আমি এই কথাটা লাস্টে টানলাম, তার কারণ এখনই নেগেটিভ ভাবতে হবে না, বা এখনই হার মেনে নেওয়ার কোনো কারণ নেই। হতেই পারে মোহনবাগান দল ট্র্যাক্টরের ঘরের মাঠে গিয়ে তাদের ওই অসাধারণ ফ্যান গ্যালারির সামনে রেজাল্ট পাল্টে দিতেই পারে, এবং সেখান থেকে পয়েন্ট নিয়ে ফিরতে পারে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসরা। কি হতে পারে আপনারাও কমেন্ট বক্সে জানান। এবং কোচ হোসে মলিনা তো প্রত্যেক ম্যাচেই নতুন নতুন প্রথম একাদশ নামাচ্ছেন। এই ট্র্যাক্টর এসসি দলের বিরুদ্ধে আপনার একাদশ কি হতে পারে? আপনার মতে কি মনে হচ্ছে, কারা শুরু করা উচিত? হাতে তো অপশানও আছে, কারণ বিদেশিও কোনো লিমিটেশন নেই। তো সেক্ষেত্রে সেই প্রথম একাদশ আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল যদি আপনারা কোনো ফলো না করে থাকেন, ফলো করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।